14 বছর পর বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করলো 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, এবং স্পেন বেলজিয়ামকে হারিয়ে দিল 2-1 গোলে। সেই ম্যাচ নিয়ে আমরা কথা বলবো। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্র্যাক ব্যাংক প্রেজেন্স ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে। বেলজিয়াম শেষমেশ চমকে দিয়েছিল এবং চমকে দিয়েছিল স্পেনকে এমনভাবেই যে আবারও মিকেল মেরিনো দ্য সুপার সাব, তাকে একটা বিশ্ব রেকর্ড করে ম্যাচ জেতাতে হলো। মানে মিকেল মেরিনো এখন নাম্বার 6 জার্সিটা পাল্টে ফেলে নাম্বার 9 পড়তে পারেন। এটা আসলে তার পড়ার সময়, এবং পরের ম্যাচে তিনি স্টার্টও আসলে করতে পারেন না, স্টার্ট করলে কাজ হবে না, সুপার সাব না, সে সুপার সাব হইতে হবে। মানে আবার তিনি বদলি হিসেবে নামলেন, আবার সেইখান থেকে তিনি গোল করলেন এবং বিশ্বকাপে নকআউট স্টেজে সাব হিসেবে নেমে 2টা ম্যাচ জেতানো ইতিহাসের প্রথম ফুটবলার হয়ে গেছেন এখন মিকেল মেরিনো। তবে এই ব্যাপারটা যত সহজে বলে দেওয়া গেল, স্পেনের জন্য আসলে ব্যাপারটা অতখানি সহজ ছিল না, কারণ ম্যাচে একটা মেজর টার্নিং পয়েন্ট গেছে, যেখানে তিবো কোর্তোয়াকে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে এবং তিবো কোর্তোয়ার জায়গায় ম্যানচেস্টার গোলকিপার শন লেমেন্স যখন নামলেন, তারপরেই গড়বড় পাকিয়ে গোল খেয়ে বসেছে বেলজিয়াম। এই জায়গায় আসলে রুডি গার্সিয়া ম্যাচের পর একদম ডিরেক্টলি বলেছেন যে কোনো ফুটবলার যদি 100% নিজেকে ওইভাবে রাখতে না পারে ফিটনেস লেভেলটা, কারণ তখন আসলে চেঞ্জটা করতে হতো। কারণ থিবো কোর্তোয়া বলছেন আমি চাচ্ছিলাম যে আরো 5 মিনিট বা 10 মিনিট আরেকটু মাঠে থাকতে পারি কিনা, কিন্তু তিনি আসলে লং বলগুলো বা লং কিকগুলো তখন নিতে পারছিলেন না, কারণ এর আগে তার একটা ক্ল্যাশ হয়েছিল সেখানে ওয়ারথাবালের সাথেই মনে হয় নাকি এক্স্যাক্টলি একটা শর্টও সেভ করেছেন, ব্যথা হবে। তো ওই সময়টা ব্যথার পরে কিন্তু তার আসলে এই পিছিয়ে পড়ার জায়গাটা এবং ওই চেঞ্জটা আসলে না করে কোনো উপায় ছিল না। যখন শন লেমেন্স মাঠে নামলেন, তিনি কি আসলে খুব বেশি টেস্টেড বেলজিয়ামের এই টিমের হয়ে? সেটা কিন্তু না, বেলজিয়ামের হয়ে তার খুব বেশি ম্যাচই আসলে খেলা হয় না, কারণ এই দলটাতে এখনো হচ্ছে কোর্তোয়া নাম্বার 1। শুধু এই দলের না, বিশ্বেরও যদি আপনি টপ 3 গোলকিপারের মধ্যে বলেন কোর্তোয়া হচ্ছে নাম্বার 1। কিন্তু বেলজিয়ামের এই অশ্লীল সংকেতের শুরুটা কিন্তু ম্যাচের আগে থেকেই হয়েছে। টিয়েলম্যান্স হচ্ছে ওয়ার্ম আপের সময় তিনি ছিটকে গেলেন, তখন হচ্ছে এমনিতে আপনার ওনানা নাই, টিয়েলম্যান্স নাই, আপনি মিডফিল্ডে তাহলে হচ্ছে আপনার থাকছে কি? রাস্কিনকে আজকের ম্যাচটা আলটিমেটলি হচ্ছে আনা হলো। আমরা বেলজিয়াম নিয়ে অনেক কথা বলতে পারবো না, ম্যাচের যে টার্নিং পয়েন্টটা ওইটা নিয়ে আগেও একটা টার্নিং পয়েন্ট ছিল, সেটা টিয়েলম্যান্সের ম্যাচের মাঝখানে হলো হচ্ছে যে টিয়েলম্যান্স থাকলে কি হতো, কারণ স্পেন তো চাপিয়েছে, একের পর এক চাপিয়ে গেছে এবং তিবো কোর্তোয়াই ডিফারেন্সটা মেক করছিলেন। এবং করতে করতে যখন তিনি কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন, তখন বোঝা গেল যে বেলজিয়াম যদি পরের রাউন্ডেও যায়, এই ইনজুরি আসলে এতখানি গুরুতর যে সম্ভবত তিবো কোর্তোয়ার আর খেলা হবে না। বিশ্বকাপে তিনি হয়তো আর খেলতেও পারবেন না, বিশ্বকাপে তিনি আর খেলতে পারছেনই না। এরপরে যখন শন লেমেন্স নামলেন, তার অভিজ্ঞতা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এই সিজনটা খেলা এবং তার আগে বেলজিয়ান লিগে তিনি খেলছিলেন। কিন্তু যখন আপনার দলে তিবো কোর্তোয়া থাকে, তখন আপনি জানেন যে আপনি তো সাইড বেঞ্চেই থাকবেন। মানে একটা মেন্টাল প্রিপারেশনের ব্যাপার আছে। গোলকিপাররা পরে নামলে অনেক সময় খেই হারিয়ে ফেলেন, কারণ তিনি তো ম্যাচে খেলার জন্য প্রস্তুত না, মানসিকভাবেও তো প্রস্তুত ছিলেন না কোনোভাবেই। তারপরে তবুও আসলে স্পেন গোল বের করতে পারছিল না, কিন্তু তখন একজন আবির্ভূত হলেন, তিনি অবশ্য ম্যাচেই ছিলেন, পাউ কুবার্সির এই শটের প্রশংসা করা প্রয়োজন। মিকেল মেরিনোকে নিয়ে তো অনেক কথা বললাম আমরা, কিন্তু আমার মনে হয় এই গোলটা ইট ওয়াজ মেড বাই পাউ কুবার্সি। দেখেন, একটা 19 বছর বয়সী সেন্টার ব্যাক, উনি সেন্স করেছেন যে আমি একটা শট করব এবং শট করলে এখানে যে কোনো কিছু হইতে পারে। সে রাইট ফুটে শট চালালেন এবং সেটা আসলেই বিপদে ফেললো শন লেমেন্সকে, যেটা তিনি ধরতে গেলেন, ধরতে পারলেন না। ইটস ভেরি ন্যাচারাল, আপনি কেবল বদলি হিসেবে নেমেছেন এবং আপনি এখন একটু শেকই থাকবেন। ম্যাচ আবার চলে যাচ্ছে তখন এক্সট্রা টাইমের দিকে, ওই দিকে গতিতে এগোচ্ছে। তখন যে রিবাউন্ডটা পাওয়া গেল, সেখানে মিস্টার মিকেল মেরিনো বক্সের ভেতরে নিজেকে দারুণভাবে উপস্থিত রাখেন। তিনি আরও একবার বললেন ইয়েস স্যার, আর কি দরকার, বলটা তিনি জালে পুরে দিলেন। স্পেনের জেতা হয়ে গেল আরও একবার শেষে এসে। এবং ওই যে পাউ কুবার্সির ওই শটটা না হলে পরে হয়তো ম্যাচটা এক্সট্রা টাইমের দিকে যেতে পারতো, কিন্তু এই ম্যাচের যে গতি প্রকৃতি, তাতে ম্যাচটার কি আসলে এক্সট্রা টাইমে যাওয়ার কথা ছিল? স্পেন আসলে চাপিয়েই খেলছিল একেবারে শুরু থেকেই। যদি আপনি দেখেন সেই জায়গায় লামিন ইয়ামাল, আজকের ম্যাচে হয়তো আপনি তার গোল পাচ্ছেন না, কিন্তু হচ্ছে এই ম্যাচেরও হচ্ছে স্পেনের অ্যাটাকিং সাইডের মূল এলিমেন্টস তিনিই ছিলেন। তিনি যে পরিমাণ অপোজিশনের পেনাল্টি এরিয়ার ভেতর তিনি টাচ করেছেন, যেইভাবে তিনি আজকের ম্যাচগুলো যতগুলো ড্রিবল করেছেন, সেইটা হচ্ছে স্পেনের একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করেছে। হ্যাঁ, দিন শেষে ওয়ারথাবাল গোল পান নাই, কিন্তু স্পেন কিন্তু আপনার হচ্ছে এগিয়ে গেল কার গোলে? ফ্যাবিয়ান রুইজের গোলে। যেই ফ্যাবিয়ান রুইজকে আবার আজকের ম্যাচে দেলা ফুয়েন্তে তিনি ইনক্লুড করিয়েছেন পেড্রিকে সরিয়ে দিয়ে। মানে এই যে চেঞ্জগুলা, দেলা ফুয়েন্তের চেঞ্জগুলো কিন্তু কাজেও লেগেছে। হয়তো বা দেখবেন আপনার আবার অপোনেন্ট বুঝে নেক্সট ম্যাচ যেহেতু ফ্রান্সের সাথে, পেড্রিকে হয়তো আবার ফিরিয়ে আনা হলেও হতে পারে, সেটা আবার পরের কোয়েশ্চেন। বাট দিন শেষে যে ফ্যাবিয়ান রুইজ আসলেন, পিএসজির মেইন মানে মিডফিল্ডের ওয়ান অফ দ্য মেইন ম্যান, তিনি এসে এই মঞ্চে হচ্ছে এই সাকসেসটা করে দিলেন। এবং দেখেন 2টা গোলের কি সেম রেপ্লিকেশন, 2টাই হচ্ছে রিবাউন্ডে গোল পেয়েছে স্পেন।
এবং প্রথমটা পরেরটা দুইটাই এখানে ফাবিয়ান রুইজের ইনক্লুশনটা এক্সপেক্টেড ছিল কিছুটা পেদ্রির রিসেন্ট পারফরমেন্সের কারণে। পেদ্রি যখন সেকেন্ড হাফে মাঠে নেমেছেন তখন তার যে দায়িত্ব পালন করা দরকার ছিল সেটা তিনি করেছেন, এবং আমার ধারণা ফাবিয়ান রুইজ এখন এই মিডফিল্ডে সেট হয়ে গেছেন, মানে যে কারণে দেলা ফুয়েন্তেকে নিয়ে আমরা ম্যাচের প্রিভিউতে কথা বলছিলাম যে তিনি যাই করেন সেটাই তার কাজে লাগে, মানে কাজে লাগে এখন এইভাবেই কাজে লাগে যে তিনি এখনো পর্যন্ত বিশ্বকাপ ইউরো টিউরো সব মিলিয়ে 13 ম্যাচে আনবিটেন, এইরকম রেকর্ড, মানে অদ্ভুত রেকর্ড, একটা ম্যাচেও তিনি এখন পর্যন্ত হারেন নাই। 35 ম্যাচেই তো আর না, স্পেন 35 না 34 হয়ে গেল, সব ম্যাচ মিলিয়ে হ্যাঁ। 35-36 হইলো, কিন্তু আমি বলছি যে কম্পারেটিভ টুর্নামেন্টে ইউরো আর বিশ্বকাপ মিলিয়ে ম্যাসিভ রেকর্ড। আবার ধরেন এই ম্যাচের যদি আমরা গোড়া থেকে আসার চেষ্টা করি, স্পেন যখন একবার এগিয়ে গেল তখন সেটা অনুমিতই মনে হচ্ছিল এবং বোঝা যাচ্ছিল স্পেন এই ম্যাচটা ডমিনেট করবে, ডমিনেট করছিল। কিন্তু আউট অফ নোওয়্যার বেলজিয়াম যখন একটা গোল দিয়ে বসলো, ডি কাতেলারা একটা গোল দিলেন, তখন আবার স্পেন একটু মানে কেমন কেমন হয়ে গেল। ফার্স্ট হাফ শেষের আগে 1-1 স্কোর লাইন, ডি কাতেলারার প্রশংসা করতে হয়, ব্রিলিয়েন্ট হেডার, ওইখান থেকে তিনি হেডে গোল করলেন। উই ওয়ার রং, কেভিন ডি ব্রুইনে ওয়াজ প্লেইং ফ্রম দ্য বিগিনিং, কিন্তু ওইখানে যে ইম্প্যাক্টটা তিনি রাখলেন ওইটা বেলজিয়ামকে ম্যাচে টিকিয়ে রাখলো। রুডি গার্সিয়া আমার খুব পছন্দের লোক হয়তো না, কিন্তু রুডি গার্সিয়াও এই বেলজিয়াম দলকে এমন একটা পর্যায়ে সেকেন্ড হাফে স্পেশালি টাইট ডিফেন্স দিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছিলেন যে ম্যাচটাই বেলজিয়াম শেষ পর্যন্ত কমপ্লিট করেছে এবং তারা হেরেছে মূলত গিয়ে ওই গোলকিপারের একটা ভুলে। বাট দিন শেষে কি ধরেন হচ্ছে কি আরো একটা বিশ্বকাপ, আরো একবার ডার্ক হর্স হিসেবে সেই জায়গা থেকে বিদায় হলো। বাট বেলজিয়াম বেলজিয়াম ডার্ক হর্স ছিল, হ্যাঁ, সবগুলো আসলে বেলজিয়াম ডার্ক হর্স থাকে যখন আপনার এই দলে থিবো কর্তোয়া থাকে, যখন এই দলে হচ্ছে কেভিন ডি ব্রুইনে থাকে, তখন দিন শেষে ওরা হচ্ছে ডার্ক হর্সের তকমা যেটা তাদের গায়ের সাথে আসলে লেগে আছে গত কয়েক আসর ধরে, সেটা থেকেই যায়। দেখেন আপনি এই ম্যাচ শেষে রোমেলু লুকাকুর বিদায়, আপনি নিঃসন্দেহে 2030 সালে আপনি রোমেলু লুকাকুকে দেখবেন না বিশ্বকাপে। থিবো করতে হয়তো থাকলেও থাকতে পারেন বা সেটাও থাকবেন কিনা যায় না, কিন্তু দিন শেষে এই জেনারেশনের সবশেষ প্রতিনিধি ছিল এই তিনজন। এই তিনজনের আসলে শূন্য হাতে কিন্তু ফিরতে হচ্ছে। এই যে ফিরতে হচ্ছে থিবো কর্তোয়া, কেভিন ডি ব্রুইনে, রোমেলু লুকাকু, এদের, এবং এরা এমন ভাবে ফিরছেন আমার মনে হয় তারা বিশ্বকাপে এই বেলজিয়াম 2018 পরে সেরা পারফরমেন্সটা দেখিয়েছে। কোন ভাবে? 2014 বেলজিয়াম আর্জেন্টিনার কাছে হেরেছিল কোয়ার্টার ফাইনালে, 2018-তে তারা সেমিফাইনালে গিয়ে ফ্রান্সের কাছে শেষ পর্যন্ত হারতে হলো। ওই বেলজিয়াম মানে দুর্দান্ত ছিল, ওটা ফ্রান্স নয় অন্য কোনো দলের, ওই দলটা তো ফাইনালেই খেলতো। 22-এর বেলজিয়াম তো বাজে খেলেছে, 22-এর বেলজিয়াম কোনো আলোচনাতেই নাই, ইউরো তাদের হতাশার গেছে। এরপরে বরং আমি অবাক হয়েছি যে এই বেলজিয়াম এই স্পেনের সঙ্গে এইভাবে লড়াই জমিয়ে তারা এই পর্যন্ত এসছে। আমার মনে হয় বেলজিয়ামের এই প্রজন্মটা শেষ। রুডি গার্সিয়াকে দেখলাম ম্যাচ শেষে তিনি সব টিমকে এক করে অনেক কথাবার্তা বলছেন। আমার রুডি গার্সিয়া থেকে যাবেন বেলজিয়ামের এই দলটায়। বেলজিয়ামের দলটা কয়েকজন প্লেয়ার আছেন যারা এই দলটাকে আরো কিছুদিন টানতে পারবেন। হয়তো গোল্ডেন জেনারেশনের শেষ আমরা দেখে ফেললাম, কিন্তু এই জেনারেশনও সামনের দিকে হয়তো বেলজিয়াম কিছু দূর টেনে নিয়ে যেতে পারবে, এবং স্পেন এই ম্যাচটা শেষমেশ আমাদের মতে ডিজার্ভিংলি জিতেছে। স্পেন ভার্সেস ফ্রান্স ডালাসে বিশ্বকাপ সেমিফাইনাল। এই ম্যাচটা যদি ফাইনাল হতো আমার মনে হয় না কেউ মন খারাপ করতেন। লামিন ইয়ামাল তো বলেই দিয়েছেন যে এটা আসলে বিশ্বকাপের সেমিফাইনাল না, এটাকে আপনি বিশ্বকাপের ফাইনাল বলতে পারেন। সেটা নিয়ে আবার লিওনেল স্কালোনির আবার প্রবলেম ছিল। তিনি যদিও এক হিসেবে সাপোর্ট করেছেন আর্জেন্টাইন কোচ, পরে তিনি একটু অবাকও হয়েছেন, বাট তিনি ওটা মেনেও নিচ্ছেন, কারণ এটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এবারের বিশ্বকাপের যদি ফেভারিট টিমের তালিকা করা হয়, টপ 3টা টিমের মধ্যে 2টা টিমেরই দেখা হয়ে যাচ্ছে সেমিফাইনালে। আবার আপনি এটা চিন্তা করেন লামিন ইয়ামাল কি থ্রেটটা দিলেন এই স্পেন, তারা ফ্রান্সের থেকে গিয়ে, কারণ তিনি বলেছেন ইউরো আমরা ফ্রান্সকে বাদ করে দিয়েছি, আমরা ভয় পাবো কেন? নেশনস লিগ আমরা ফ্রান্সকে বাদ করে দিয়েছি। 2টা ম্যাচের স্কোর লাইন ছিল 2-1 এবং 5-4, 2টা ম্যাচে লামিন ইয়ামাল গোল করেছেন, তাহলে স্পেন ভয় পাবে কেন? না, স্পেনে ভয় পাওয়ার কোনো কারণ নাই, বরং ফ্রান্স ভয় পাইতে পারে এই কারণে যে আমার মনে হয় এই ফ্রান্স টিমকে যদি কেউ আটকাতে পারে সেটা হইতে পারে স্পেন। আর্সেন ওয়েঙ্গারও কিন্তু একটা কথা বলেছিলেন, এই ফ্রান্সকে আটকানোর একটাই দল আছে, সেটা হচ্ছে স্পেন। এবং যখন বিশ্বকাপের ব্র্যাকেট ঠিক করা হলো, র্যাঙ্কিং এর 1 এবং 2 নম্বর দল 2টা আলাদা জায়গায়, তখন থেকেই বোঝা যাচ্ছিল যে এরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে সেমিফাইনালে গিয়ে আপনার খেলা পড়বে ফ্রান্স আর স্পেনের। আপনি স্পেনের পাথওয়ে দেখেন, পর্তুগাল, বেলজিয়াম, মানে টাফ। এইবার ফ্রান্স, এই পাথওয়ে থেকে যদি স্পেন বিশ্বকাপ আলটিমেটলি জেতে, আমার মনে হয় না এর চেয়ে বেশি ওয়ার্দি উইনার তারা হতে পারতো বিশ্বকাপে। এখন আসেন যে স্পেনের এত প্রশংসা করার পরে স্পেনের পক্ষে আসলে ফ্রান্সকে আটকানো সম্ভব কিনা এইবারের বিশ্বকাপে। স্পেনের কাছ থেকে ধরেন আমি পর্তুগালের ম্যাচটাই গেলাম, পর্তুগালের সঙ্গে তারা লাস্ট মোমেন্টে গোল দিয়ে মিকেল মেরিনোর কাছ থেকে জিতেছে, বেলজিয়ামের সঙ্গেও তাই মিকেল মেরিনো গোল দিয়ে জিতেছেন।
স্পেনকে এখনো আমরা সেই 2024-এর স্পেন হিসেবে দেখলাম কিনা, স্প্যানিশ ফুটবল দেখলাম কিনা, আমার কাছে মনে হয় না। 2024 মিন্স হচ্ছে ইউরো। হ্যাঁ, এবারে স্পেনের কাছ থেকে আপনি হয়তো গত ইউরোর মতো এত গোল আপনি দেখেন নাই, কিন্তু দিন শেষে আপনি চিন্তা করেন গত ইউরোতেও স্পেনের কিন্তু ডিফারেন্ট নাম্বার অফ গোল স্কোরার ছিল। এইবারও কিন্তু দিন শেষে হচ্ছে কি সেইটাই আসছে স্পেনের ক্ষেত্রে। মিকেল মেরিনো গোল করছেন, কোনোদিন ফ্যাবিয়ান রুইস গোল করছেন, ওয়ারথাবালের কাছ থেকে আমরা গোল দেখেছি। দিন শেষে এটা হচ্ছে স্পেনের কন্ট্রোল একটা পারফরমেন্স আমি বলবো। এবং ফ্রান্সের এগেনস্টে এই অ্যাটাকিং লাইন আপের এগেনস্টে আপনি আটো রক্ষণ নিয়ে যদি খেলেন, আপনার কিচ্ছু আপনি করতে পারবেন না, আপনি ফ্রান্সের এগেনস্টে গোল খাবেনই। স্পেন এমন টিম না। স্পেন কি করবে? স্পেন হচ্ছে পজিশন রেখেই আসলে তারা খেলতে চাইবে ফ্রান্সের এগেনস্টে। স্পেন তো পজিশন রাখা টিম। হ্যাঁ, এখন আবার স্পেনের এই দেলা ফুয়েন্তে পজিশন ছাড়াও খেলতে পারেন। ইউরোতে আমরা তাই দেখেছি যে তিনি লেসার পজিশন নিয়ে খেলা উঠিয়ে দিতে পারেন, দেখলাম তো। রাইট। তো এই স্পেন যখন ফ্রান্সের মুখোমুখি হবে, আমার তো মনে হয় যে ওই ফ্রন্ট লাইন 4 জনকে আটকানোর আপনার মূল উদ্দেশ্য, আপনার ডিফেন্সে আসে না। মানে এইভাবে যদি এখনই একটা প্রিভিউ মতো করার চেষ্টা করি, ধরেন পেদ্রো পোরো, হি ইজ কন্ট্রিবিউটিং গোলে, প্রচুর কন্ট্রিবিউট করছেন, এই ম্যাচেও ভালো করেছেন। পেদ্রো পোরোর অপোনেন্ট কি হবেন? এই পাশ দিয়ে উনি তো রাইট সাইড দিয়ে উঠবেন। এক পাশে যদি আমি এইভাবে হিসাব করি, মানে কুকুরেয়া অন্য পাশে, তাই তো? কুকুরেয়া ডিরেক্টলি দুয়ে বা বারকোলা হবে। হ্যাঁ, দুয়ে বা বারকোলা, আর এক পাশে কিলিয়ান এমবাপে, পাও কুবার্সি ভার্সেস এমবাপে, এইভাবে যদি ধরি। আবার ধরেন ওলিজে, আইমারিক লাপোর্ত, রদ্রিগে আপনার দরকার হবে ডিফেন্সিভ স্ট্রাকচারের জন্য। ফ্রান্স কি মিডফিল্ডে এনগোলো কন্তে, উইয়ার্ড থিং একটা, মানে ওয়াইল্ড গেস, ইজ দেয়ার এনি চান্স যে এনগোলো কন্তেকে নিয়ে আসার? না, মনে হয় আসলে চুয়ামেনি যদি রেডি হয়ে যান, তখন হচ্ছে চুয়ামেনিকে আমরা হয়তো বা এই ম্যাচটা স্পেনের এগেইনস্ট ম্যাচে তার ওই কন্ট্রিবিউশনটা লাগবে। আর কোনেও তো আসলে খারাপ করছেন না এই কয়েকদিনের মধ্যে, যতগুলো ম্যাচ তিনি খেললেন। এই ম্যাচের ডিসাইসিভ জিনিসগুলো আলটিমেটলি হবে যে আপনার ওই ডিফেন্সটা যদি না ভেঙে না পড়ে। কুবার্সি আমার মনে হয় হচ্ছে সো সলিড, যদিও স্পেনই এবারের বিশ্বকাপের প্রথম গোলটা তারা কনসিড করলো বেলজিয়ামের এগেইনস্টে ম্যাচেই। এবং একই সাথে হচ্ছে কি আপনার একটা জিনিস আমি জানি না যে নিকো কিন্তু ধীরে ধীরে তিনি আসলে ফিরছেন আজকের ম্যাচেও। আজকের ম্যাচেও নেমেছেন, পরে মাঝখানে আবার ইনজুরিতে পড়ছেন, সেখান থেকে আবার তিনি ফিরলেন। ওই জায়গাটায় নিকোর গতবার ইউরোর কথা যদি আপনি মনে করেন, ফ্রান্সের সাথে ম্যাচটা হচ্ছে চিন্তা করে দেখেন, সেখানেও কি হয়েছিল, নিকো আর ইয়ামাল এই দুইজনের হচ্ছে দুই পাশ থেকে আমরা দেখেছিলাম। নিকো ওই স্টেজে আছে কিনা, মেইনলি পরিবর্তনের জায়গা করলে মনে হয় একটাই করতে পারে আলটিমেটলি, যদি দেলা ফুয়েন্তে খুব আর্লি যদি করেন। মানে এই ম্যাচ নিয়ে বহু কথা বলার আছে, আগামী কয়েকদিন বহু কথা বলাও হবে। ফ্রান্স আর স্পেন, মানে এত টাইট ম্যাচ। আমার কাছে এটা মনে হচ্ছে সেই 2006 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালের জার্মানি ইতালি টাইপ একটা ফাইট দেখি কিনা, আই ডোন্ট নো। আমার মনে হয় যে যেখানে স্পেন পিছিয়ে আছে সেখানে হচ্ছে দে ডোন্ট হ্যাভ আ কিলিয়ান এমবাপে। এইসব ম্যাচ জিততে অনেক সময় ইউ নিড আ জেনারেল, ডিক্টেটর প্রয়োজন হতে পারে। কে ডিক্টেট করবে? আপনি আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। এখন থেকেই বুঝে উঠতে পারছেন নিশ্চয়ই বিশ্বকাপ কোথায় গিয়ে ঠেকছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.